যুগ যুগ ধরে নেতানেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকও যদি না থাকে তাইলে শ্রমিকটা কাজ করবে কোথায়? বাইরের যারা, তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করেন, তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। বাংলাদেশ, তার আগে পাকিস্তান, এইটা তার কোনো ব্যতিক্রম নয়, ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা কি দেখি, যখনই কোনো ইস্যু আছে এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়, তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়, তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তোলেন। তারা বলেন শ্রেণী শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকও যদি না থাকে তাইলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, তাইলে স্বাভাবিকভাবেই ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। আজকে বাংলাদেশের 16 কোটি, 18 কোটি, 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। তার মধ্যে বিশাল অঙ্গন জুড়ে শ্রমিকদের পদচারণা শুধু দেশের ভিতরে নয়, বাইরেও বটে। আজকে তো দেশের ভিতরের শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা, তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? সামান্য রুটি রুজির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নৌকার উপর চড়ে বসে। তারপরে কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে, দুলতে দুলতে কোনো সুরত যেখানে গিয়ে পৌঁছতে চায় সেই বন্দরে ভিড়ে। ওখানে ভিড়ার পর কারো জায়গা হয় কারাগারে, আর কারো জায়গা হয় বনে জঙ্গলে। তারপরে আস্তে 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 পথ খুঁজে নেয়। সেই সমস্ত লোকেরা যখন একটু কাজকর্ম করে, তখন বিদেশের মাটিতে প্রাসাদ গড়ার চিন্তা করে না। তাদের অর্জিত সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য, দেশের জন্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, বৈধ পথে অনেক শ্রমিক যান, তারা যাওয়ার পথেই দালালদের খপ্পরে পড়েন, সিন্ডিকেটের খপ্পরে পড়েন। যে টাকা দিয়ে পাশের দেশের দেশসমূহের লোকেরা যায়, তার চাইতে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তখন তারা সেই টাকাটাও পুষাতে পারে না, তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয়। 2-4টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। তারা 3টা শিফটে 1টা সিট ভাগাভাগি করে ঘুমায়। সেই সিটের প্রস্থ হচ্ছে 2.5 হাত। একজন ঘুমাইলে ওখানে আর আরেকজন ঘুমাতে পারবে না। একজনের ঘুম না ভাগলে আরেকজনকে অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের মুখের গ্রাস তারা স্যাক্রিফাইস করে দেশে টাকা পাঠায়। আমরা খুব সুন্দর করে বলি তারা রিমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাদেরকে আমরা মর্যাদা দেই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিড়ম্বিত হয়ে তারা কষ্ট পায়। বছরের পর বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের এমবেসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছেন, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেকে অসঙ্গতভাবেও হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না।
আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্যে? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবেসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। এখানে নামাজ সম্ভবত 5টায়, এই জন্য আমরা আর কথা বাড়াবো না। আমি ওই দিক থেকে সরে আসলাম। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সংসদ হবে সব কিছুর কেন্দ্রবিন্দু। আমরা গতকাল আপনাদের পক্ষে কথা বলেছি। আমরা ওখানে গালবল্ক পড়তে যাইনি। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি। আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।